আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস সংবাদে। আপনাদের সাথে থাকছি আমি রুপি আমিন। বিস্তারিত সংবাদের আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। লাওসের ব্যাংবিয়েংয়ে বিষাক্ত মিথানলযুক্ত পানীয় পান করে ব্রিটিশ ট্যুরিস্ট ব্রাইটন সিমনের মৃত্যু। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও অনেকে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে আঘাত এনেছে রাশিয়া। যেসব দেশ ইউক্রেনকে রাশিয়ায় অস্ত্র হামলা চালানোর অনুমতি দিয়েছে সেসব দেশেও ক্ষেপণাস্ত্র ছুটতে পারে মস্কো, সতর্কবার্তা দিলেন পুতিন। দীর্ঘ এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেনা কুঞ্জে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কুশল বিনিময়। এবং অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের দৃষ্টান্ত স্থাপন করাই হবে নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য, বলেছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। লাওসের পর্যটন শহর ব্যাংবিয়েংয়ে বিষাক্ত মিথানলযুক্ত পানীয় পান করে একজন ব্রিটিশ পর্যটকের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিষক্রিয়ায় সেখানে পঞ্চম পর্যটকের মৃত্যু হলো। এর আগে ১৯ বছর বয়সী অস্ট্রেলিয়ার পর্যটক বিয়ানকা জোন্স মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার বিয়ানকা জোন্সের পরিবার গণমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। লাওসের পর্যটন শহর ভ্যাং বিয়েংয়ে এভাবেই ট্যুরিস্টদের আনাগোনা থাকে, যাদের বেশিরভাগই ব্রিটিশ। এখানে ট্যুরিস্টদের আনন্দ দেবার জন্য রয়েছে আকর্ষণীয় ব্যবস্থা, রয়েছে নাইট ক্লাব এবং অ্যালকোহল পানের ব্যবস্থা, যা অনেক ক্ষেত্রে ভেজাল বলে জানা গেছে। এবং এই ভেজাল বিষাক্ত মিথনলযুক্ত পানীয় পান করে সেখানে অনেক ট্যুরিস্ট অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। সর্বশেষ মৃত্যুবরণ করলেন ২৮ বছর বয়সী ব্রিটিশ ট্যুরিস্ট ব্রাইটন সিমন, যিনি পেশায় একজন লয়ার। বিষাক্ত মিথানলযুক্ত পানীয় পান করে এর আগে মৃত্যুবরণ করেছেন ১৯ বছর বয়সী অস্ট্রেলিয়ার পর্যটক বিয়ানকা জোন্স। বিয়ানকা জোন্সের বন্ধু হলি বোলস এবং আরও একজন ব্রিটিশ নারী বিষক্রিয়ার ঘটনায় হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। বৃহস্পতিবার বিয়ানকা জোন্স এর বাবা সাংবাদিকদের সামনে মেয়ের মৃত্যুতে এভাবেই আবেগতাড়িত হয়ে পড়েন। Right now our daughter remains in intensive care unit in critical condition. She's on life support. We'd just like to thank everyone from back home for all the support and love that we're receiving. অস্ট্রেলিয়ার পার্লামেন্ট প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বিয়ানকা জোন্সের মৃত্যুতে শোক জানিয়েছেন। Bianca's trip should have been a joyous time and a source of fond memories in years to come. Memories that she should have carried with her into the long, bright future that lay ahead of her. It is beyond sad that this was not to be. এদিকে এই ঘটনার পর থেকে লাওসের নাইট ক্লাবটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। মৃত্যুর কারণ জানতে চলছে তদন্ত। The cause of death is likely from the consumption of methanol from fake liquor. It's poison and cannot be consumed. It causes swelling of the brain and causes the death. বিষাক্ত মিথনলযুক্ত পানীয় পান করে যুক্তরাষ্ট্রের নাগরিক ছাড়াও ২ ড্যানিশ নারীও লাওসে গত সপ্তাহে মারা গিয়েছেন। তাদের মৃত্যুর কারণ উদ্ঘাটনে পুলিশই তদন্ত করছে। বিষাক্ত মিথনলযুক্ত পানীয় পান করে এখনও অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের অবস্থা সংকটাপন্ন। মাহমুদুল হাসান তুষার, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এস। রাশিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে ইউক্রেন দাবি করার পর এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কী ধরনের ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে তা জানিয়েছেন। জাতির উদ্দেশ্যে দেয়া আকস্মিক এক ভাষণে তিনি বলেছেন, বৃহস্পতিবার রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের আমেরিকান ও ব্রিটিশ অস্ত্র হামলার জবাবে রাশিয়ার সশস্ত্র বাহিনী মধ্যবর্তী পাল্লার এক নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে আঘাত হেনেছে। ইউক্রেনের মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স স্থানগুলোতে এই হামলা চালানো হয়েছে বলে জানান পুতিন। তিনি বলেন, এই হামলার মধ্য দিয়ে রাশিয়ার সর্বাধুনিক মধ্যবর্তী পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরীক্ষাও সম্পূর্ণ হলো। এই ক্ষেপণাস্ত্রটি ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অপারমাণবিক হাইপারসোনিক সংস্করণ। ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা সফল হয়েছে এবং এটি লক্ষ্যে আঘাত হেনেছে বলে জানান পুতিন। সতর্ক করে দিয়ে তিনি আরও বলেছেন, যেসব দেশ ইউক্রেনকে রাশিয়ার গভীরে তাদের অস্ত্র হামলা চালানোর অনুমতি দিয়েছে সেই সব দেশেও এই ক্ষেপণাস্ত্র ছুটতে পারে মস্কো। সেই ক্ষেত্রে রাশিয়া হামলা চালানোর আগেই সতর্ক বার্তা দেবে, যাতে দেশগুলো তাদের নাগরিকদের নিরাপদ জায়গায় সরিয়ে নিতে পারেন। যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারবে না বলেও পুতিন সতর্ক করে দিয়েছেন।
ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি ব্রেক্সিট সম্পর্কে মন্তব্য করে বলেছেন, ব্রেক্সিটের পরিণতি হলো দুর্বল বাণিজ্য। এদিকে চ্যান্সেলর র্যাচেল রিপস বলেছেন, ব্রিটেন ব্রেক্সিট প্রত্যাহার করবে না, একক বাজার বা শুল্ক ইউনিয়নেও পুনরায় প্রবেশ করবে না। ব্যাংক গভর্নর ও চ্যান্সেলরের এই মতপার্থক্যের কারণে ইউর সাথে ইউকের বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশি কমিউনিটিতেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আইনজীবী ও সাধারণ মানুষের সাথে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার মোহাম্মদ রেজাউল করিম মৃধা। 2016 সালের 23শে জুন রেফারেন্ডাম বা গণভোটের মাধ্যমে ব্রেক্সিট হলেও এ কার্যকর করতে সময় লেগেছে প্রায় 5 বছর। পরিবর্তন হয়েছিল 5 জন প্রধানমন্ত্রী, তবে এখনও সবকিছু চূড়ান্ত হয়নি, যেন শেষ হয়েও হলো না শেষ। 2020 সালের 31শে ডিসেম্বর ব্রেক্সিট চূড়ান্ত হলেও মাঝে মধ্যে চলে আসে আলোচনায় ব্রেক্সিট। বাণিজ্যিক, ফ্রি মুভমেন্ট সহ বিভিন্ন চুক্তি নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয় ভিন্ন মত। ব্রেক্সিটের পরে আমরা সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখেছি যে অনেক প্রবলেমে পড়তে হয়েছে। তো ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমাদের যোগাযোগটা থাক, এটাকে আমি সমর্থন করি। ইউরোপের থেকে আমরা আগত যারা প্রবাসী আছি, আমরা সবার জন্য আমি মনে করি এটা ভালো হবে। আমাদের ব্যবসা বাণিজ্য আমরা আগের মতন আমরা সুযোগ সুবিধা, আমার বাচ্চাদের লেখাপড়া হইতে সব কিছু আমরা সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবো। যেহেতু আমাদের সাথে ওদের ডিভোর্স হয়ে গেছে, ব্রেক্সিটের সাথে আবার মিলিত হওয়া যায় না। তাদের সাথে বিভিন্ন কন্ট্যাক্ট হতে পারে, বাট আবার তাদের সাথে এক হওয়া যায় না। এখন আমাদের উচিত আমরা কিভাবে ইকোনমিককে অগ্রসর করব। ওয়েস্টমিনিস্টারের রাজনীতিতে ব্যাংক স্বাধীন থাকায় এ বিষয়ে মন্তব্য করা থেকে এড়িয়ে যান মিস্টার বেইলি। তবে অর্থনৈতিক সূচকে তিনি বলেন, কেবল ব্রেক্সিটের প্রভাবের ওপর ফোকাস করা উচিত নয়। ভূ রাজনৈতিক ধাক্কা এবং বিশ্ব বিস্তৃত অর্থনীতি, তাই সতর্ক থাকা উচিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমদানির উপর 20% শুল্ক আরোপ করা হুমকি স্বরূপ। বাণিজ্যের পরিষেবার চেয়ে পণ্যগুলিতে বেশি দৃষ্টি দেওয়া প্রয়োজন। তাই এই আইনজীবী বলেন, ইউএর সাথে ইউকের সম্পর্ক উন্নয়ন করা জরুরি। ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর যে কথাটা বলছেন, ওনার অ্যাপ্রোচটা হচ্ছে ডাটা বেসড। উনি দেখতেছেন যে গত 4 বছরে কি হলো। ডাটা বেস অ্যাপ্রোচে উনি সাজেস্ট করেন যে ইউরোপের সাথে আমরা ক্লোজ হওয়াটাই বেটার। আর যে লর্ড চ্যান্সেলরের যে কথা, ওনাদের তো আসলে পলিটিক্যাল পার্টি, সো নির্বাচনের আগে ওনারা এজেন্ডা তো এই জাতীয় কিছু ছিল না, বিদায় ওনারা এই মুহূর্তে ওগুলা অত সিরিয়াসলি নেবেন না। এবং অদূর ভবিষ্যতে আমরা দেখতে পাবো যে ইভেন হয়তো লেবার পার্টি আবার কিছু একটা অ্যাপ্রোচ নিবে ইউরোপের সাথে ক্লোজ হওয়ার জন্য। ইউতে পুনরায় যোগদানের বিরোধিতা করে চ্যান্সেলর রেচেল রিপসিউ বলেন, একটি ঘনিষ্ঠ সম্পর্ক থাকতে পারে, সেজন্য ব্রেক্সিট প্রত্যাহার করা, একক বাজার কিংবা শুল্ক ইউনিয়নে পুনঃপ্রবেশ করা হবে না। এই আইনজীবী বলেন, ইউর উপর নির্ভর না হয়ে নিজেদের উপর নির্ভরশীল হওয়া প্রয়োজন। যে চ্যান্সেলর যেভাবে চাচ্ছেন সেটা হচ্ছে যে একটা ইকোনমিক ট্রিটি যেটার মাধ্যমে মানে ইউ এবং ইউকের সাথে ফিনান্সিয়াল বা ট্যাক্সেশন, ভিএটি, কাস্টম ট্যাক্স, এগুলোর একটা ইন্টারনাল একটা লিঙ্ক থাকবে, সো দ্যাট দুই দেশের পণ্যগুলো যাতে ফ্রিলি ট্রান্সফার করতে পারে। সেন্টার ফর ইকোনমিস্ট অ্যান্ড বিজনেস রিসার্চের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ভিকি প্রাইস বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যুক্তরাজ্যের বিশেষ সম্পর্ক থাকতে পারে, তবে ইউরোপের সাথে ইউকের সম্পর্ক থাকলে যথেষ্ট পরিমাণ ব্যবসা করবে। ইউরোপিয়ান ব্যবসায়ী হিসাবে যদিও আজকে যুক্তরাজ্যে বসবাস করছি, আমাদের যে ব্যবসা বাণিজ্য রয়েছে ইউরোপে, এই ইউরোপের সাথে এই যুক্তরাজ্যের যদি একটি বাণিজ্যিক চুক্তি হয়, সেই চুক্তির আওতায় যদি আমরা আসি, তাহলে এই যুক্তরাজ্যের অর্থনীতি সমৃদ্ধ হবে বলে আমি বিশ্বাস করছি। ইউর সাথে ইউকের সফট বাণিজ্য চুক্তি নিয়ে ব্যাংক গভর্নর এবং চ্যান্সেলরের মধ্যে মতভেদ সৃষ্টি হয়েছে। মতভেদ ভুলে দুজনে একসাথে কাজ করবে এবং দেশ অর্থনীতিতে সমৃদ্ধ হবে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। মোহাম্মদ রেজাউল করিম মৃধা, চ্যানেল এস নিউজ, লন্ডন। বাংলাদেশ প্রসঙ্গ। দীর্ঘ 1 যুগ পর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেনাকুঞ্জে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কুশল বিনিময় করেন তিনি। এ সময় বিএনপি চেয়ারপারসনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হন বেগম খালেদা জিয়া। সরকারের আরও কয়েকজন উপদেষ্টা ও বিশিষ্টজনেরাও কুশল বিনিময় করেন তার সাথে। বিস্তারিত দেখুন রিপোর্ট থেকে। দীর্ঘদিন পর জনসম্মুখে বেগম খালেদা জিয়ার এমন হাস্যোজ্জ্বল ছবি দেখল বাংলাদেশের মানুষ। 2010 সালে 13 নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত
মইনুল রোডের বাসা থেকে উচ্ছেদ করেছিল শেখ হাসিনা সরকার। সবশেষ 2012 সালের সশস্ত্র বাহিনী দিবসে যোগ দিয়েছিলেন বেগম জিয়া। এরপর দীর্ঘ এক যুগ আর সেনানিবাসে যাননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জুলাই আগস্টের গণ আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনার পলায়নের পর বদলেছে প্রেক্ষাপট। স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশে এবার সশস্ত্র বাহিনী দিবসে হুইল চেয়ারে করেই সেনাকুঞ্জে পা রাখলেন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। অসুস্থ শরীরে প্রচণ্ড মনোবল আর দেশের মানুষের ভালোবাসায় দীর্ঘদিন পরে মানুষ দেখল খালেদা জিয়ার হাস্যোজ্জ্বল মুখচ্ছবি। অল্প সময়ের বক্তব্যে বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ তুলতে ভুললেন না প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সুস্বাস্থ্য কামনা করলেন সাবেক এই প্রধানমন্ত্রীর। আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে। শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সঙ্গে শরীক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আমরা তার আশু রোগমুক্তি কামনা করছি এবং এই অনুষ্ঠানে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি। এর আগে বিকেল 3:30টায় গুলশানের বাসভবন ফিরোজাত থেকে সেনাকুঞ্জের উদ্দেশ্যে রওনা করেন বিএনপি চেয়ারপারসন। তাকে এক পলক দেখতে বাসভবনের সামনে নেতাকর্মীদের ছিল উপচে পড়া ভিড়। গ্রেফতারের আগে 2018 সালে সিলেট সফর করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নতুন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, গত 3টি জাতীয় নির্বাচনে মানুষ ভোট দিতে পারেননি। নির্বাচনের নামে হয়েছে প্রহসন। তবে এবার আর প্রশ্নবিদ্ধ ভোট নয়, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের দৃষ্টান্ত স্থাপন করা হবে এমন আশ্বাস দিয়েছেন তিনি। বলেছেন, ভোটাধিকার ফিরিয়ে দেয়াই তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিস্তারিত দেখুন রিপোর্ট থেকে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্ট পতন হয় শেখ হাসিনার, পাল্টে যায় রাজনৈতিক দৃশ্যপট। 1 মাসের মাথায় 5 সেপ্টেম্বর পদত্যাগ করেন কাজী হাবিবুল আওয়াল কমিশন। শূন্যতা দেখা দেয় নির্বাচন কমিশনে, করা হয় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আমরা অদ্যই পদত্যাগ পত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দেব। প্রায় 2.5 মাস পর অবশেষে গঠন করা হলো নতুন নির্বাচন কমিশন। দায়িত্ব নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির চৌধুরী বলেন, আমি আর ডামি কিংবা রাতের ভোটের নির্বাচন চান না তিনি। আমরা তো দেখেছি আমাদের একটা লেসন হইলো তো ওনারা কি ভুলগুলা করেছেন, কি কাজগুলা অপছন্দ নিয়ে কাজ করেছেন, তাদের কি কাজগুলো মানুষ অপছন্দ করছে, তাদের সম্পর্কে মানুষ কি মন্তব্য করছে, এগুলো তো আমাদের জন্য বিরাট একটা শিক্ষা। আমার তো রেডিমেড শিক্ষা পাচ্ছি তো, কারণ তাদের ভুল ত্রুটি, তাদের যে ল্যাপসেস, এগুলোর থেকে আমরা শিক্ষা নিয়ে তাহলে আমরা সেভাবে আগাবো, যাতে ওই জিনিসগুলো যাতে আমরা না করি, ওই ভুল যাতে আমরা না করি, ওই রকম যাতে অপবাদ আমাদের ঘাড়ে না আসে। আই ডোন্ট ওয়ান্ট টু মেক দি ইলেকশন সিস্টেম এ ফার্স। এটাকে একটা প্রহসন নিয়ে তৈরি করা, এটা আমি ইলেকশন মিনস ইলেকশন প্রপার। সভ্য দেশে যে ইলেকশন হয়, আমি ইনশাআল্লাহ সেটাই থাকবে আমার টার্গেট। ফার্স্ট প্রায়োরিটি ইলেকশনের জন্য যাবতীয় প্রস্তুতি আমরা যত দ্রুত সম্ভব নেব, সাবজেক্ট টু ওই যে রিফর্মস কমিশনের রিপোর্ট পাওয়ার পরে। সিসির মতে ভোটার তালিকা হালনাগাদ বিশাল চ্যালেঞ্জ। নির্বাচন কেন্দ্রিক সংস্কার কমিশন যত তাড়াতাড়ি রিপোর্ট দেবে, তত তাড়াতাড়ি নির্বাচনের কাজ এগিয়ে নেওয়া যাবে। নির্ভুল, আনবায়াস কেন বললাম, আমি তো পত্রপত্রিকায় আপনাদের রিপোর্টে দেখি যে ভুয়া ভোটার, ফেক ভোটার্স হয়। এই জিনিসগুলো তো আমরা এনশিওর করবো যাতে না হয়। একটা পারফেক্ট প্রপার জেনুইন ভোটার লিস্ট করাটা আমার মনে হয় আমাদের একটা প্রথম দায়িত্বের মধ্যে। সংবাদের পর্যায়ে নিচ্ছে বিরতি, ফিরে আসার পর থাকবে বাদবাকি সংবাদ, সাথী থাকুন।